আমি ভেবেই পাই না কি এমন ঘটনা ঘটলো যে তরতাজা ছেলেটির জীবন এমন হলো। আজকে আপনাদের সামনে এমন একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা শুনলে আপনাদের চোখে হয়তো আরও কিছু অশ্রু ঝরবে। চলুন ঘটনাটা শুনি। আমরা একই সাথে পড়তাম। 96 সালের আমরা এসএসসি ব্যাচ ছিলাম এবং 98 সালে এইচএসসির ব্যাচ ছিলাম। আমার এক বন্ধু ছিল, নাম হলো শামসুল আলম। তার বাবার নাম মোহাম্মদ মুসামুল্লাহ। সে কাপুরিহাটের বিখ্যাত ব্যবসায়ী ছিল। তার বাবা মারা যায়, কিন্তু এই বন্ধুর সাথে মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়ন করেছি এবং আমাদের যে ব্যাচটা ছিল 96 সালের এসএসসি ব্যাচ, এই ব্যাচের ভিতরে আমরা যে একই স্কুলে পড়াশোনা করতাম, প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে, অত্যাধিক মেধাবী ছাত্র ছিল। এতটাই মেধাবী ছিল যে আমরা কখনোই তার ধারের কাছে যেতে পারিনি। অথচ আমাদের এই ব্যাচে বের হয়েছে ডাক্তার, বুয়েট ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ব্যাংকার, বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। হাটে কিছু পার্ট টাইম কাজ করতো, কাজ করে বাকি টাইম পড়াশোনা করতো। এসএসসিতেও সে স্টার মার্ক নিয়ে, হায়ার মার্ক নিয়ে পাশ করে এবং এইচএসসিতে 129 বা তারও বেশি হবে 1999 সালে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এইচএসসি পাশ করে স্ট্যান্ডধারী সে নম্বর অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার টেকনোলজিতে ভর্তি হয়। অনার্স শেষ করে যখন মাস্টার্স পড়বে, সেই সময় হঠাৎ মানসিক বিকারগ্রস্ত, ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। মাস্টার্স কমপ্লিট করতে পারেনি, এমনকি সে কোনো বিসিএস এর প্রস্তুতি বা কোথাও সে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেনি। বললেও সে পাগল অবস্থায় থেকে তাকে কেউ সেই রকম সুযোগ সুবিধা দেয়নি। দিনের ভিতরে বাড়িতে গিয়েও তার সাথে দেখা করতে পারেনি বা দেখা করতে চায়নি। সে আমাকে দেখলে পালায়। সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ যদি একে নিয়ে গিয়ে কোনো চিকিৎসার ব্যবস্থা করে এর জীবনটাকে সুন্দর করে দিতে পারেন, তা আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাক। বাড়িতে গিয়ে যে ঘরে থাকে সেখানে যে কথোপকথন বলেছি, সেই কথোপকথনের রেকর্ডটা আপনারা একটু দেখুন। দুঃখজনক এবং বেদনাদায়ক। আজকে আপনাদের দেখাতে চলেছি আমারই ক্লাসমেট, যারা আমরা 96 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, তোমার নাম কি? রিয়ান। রিয়ান, এই ঘরে কে থাকে? তোমার কাকুর নাম কি? শামসুল হক। আচ্ছা, তোমার নাম কি? রিফাত। এখানে কে থাকে? তোমার মামা না? তোমার এই কাকু কি লেখাপড়া করতো? কতদূর লেখাপড়া করেছে বলো? জানো না মনে হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার টেকনোলজি কি অনার্স শেষ করছে, কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে পারে। এখানে যে বসবাস করে সে আমার বন্ধু, ক্লাসমেট। তার রুল ছিল এক। সরকার প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন এবং মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় এবং এমনকি তার কলেজের জীবনে আমি জানি তার সাথে কখনো আমরা তার এক রুল আমরা নিতে পারিনি। সবসময় সে ফার্স্ট হতো প্রাইমারি জীবনে এবং মাধ্যমিক জীবনে। সর্বদা তার রুল থাকতো এক, এবং অন্যরা আমরা কেউ তার ধারে কাছে পৌঁছাতে পারিনি। আমরা প্রায় 10-20 জন ছাত্র ছিলাম। সবাই খুবই ভালো ছাত্র ছিল, যার ভিতর থেকে তৈরি হয়েছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস ক্যাডার সহ মাধ্যমিক বিদ্যালয় এবং টিচার। তিনি আমরা অনেক ছাত্রছাত্রী ছিলাম। ওর ধারের কাছে কোনোদিন শত চেষ্টা করেও পৌঁছাতে পারিনি। অথচ আজকে ভাগ্যের নির্মম পরিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার টেকনোলজিতে পড়া অবস্থায় অনার্স যখন কমপ্লিট করে, আমার এই বন্ধু হয়ে যায় সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। তাই এই বন্ধুর প্রতি আমার দেখলেও অনেক কষ্ট হয়। যখন আমি রাস্তায় চলাফেরা করি, আসা যাওয়া করি, তখন তাকে দেখে আমার অনেক খারাপ লাগে। কিন্তু আজকে আমি ওকে অনেক চেষ্টা করেছি ওর সাথে কথা বলার জন্য সকাল থেকে, কিন্তু ওকে আমার নাগালে পাইনি এবং ওর সাথে আমি কথা বলতে পারিনি। আমি চাইছিলাম আপনাদেরকে আমার বন্ধুকে দেখাবো ভিডিওতে, কিন্তু আমি দেখাতে পারছি না বলে দুঃখিত। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার যারা এই চ্যানেলটি দেখবেন, আমার এই কথার সত্যতা সরজমিনে তদন্ত করেন বা যাচাই করেন। দেখুন, ছোট্টবেলায় যখন পড়াশোনা করি একই সাথে পড়তাম, একই সাথে স্কুলে যেতাম, একই সাথে প্রাইভেট পড়তে যেতাম। এক মায়ের বুকের অনেক স্বপ্ন ছিল, অথচ সে স্বপ্ন আজকে ধুলির সাথে মিশে গেছে। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার টেকনোলজিতে পড়া অবস্থায় অনার্স কমপ্লিট করেছে, শুধু মাস্টার্স বাকি ছিল এবং বিসিএসের প্রস্তুতি নেওয়ার সময় ছিল, সেই মুহূর্তে সে মানসিক ভারসাম্য হয়ে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সে এখন পথে পথে ঘুরে। তাই আমি সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে আমি জানাবো, দায়িত্ববোধ থাকে অবশ্যই আমার এই বন্ধুর দিকে নজর দিন এবং সুচিকিৎসা করে বা তাকে সুন্দর একটা জীবন দান করে বা একটা চাকরি বাকরি দিয়ে তাকে সহায়তা করতে পারেন। আজকে আর আমার ভিডিওটা বাড়ালাম না, এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।